একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হয়, যে কিনা একটা স্মৃতিস্তম্ভে ফুল দিচ্ছিল। তাকে দেখে রক্তিম কৌতূহলী হয়ে ওঠে। এটা দেখে রক্তিম তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে ফুল কেন দিচ্ছেন, আর এটা কার স্মৃতিস্তম্ভ? তখন লোকটি জানায়, অমল সোম, তার স্মৃতিস্তম্ভেই ফুল দিচ্ছি আমি, কারণ আজ তার জন্মদিন। সে রক্তিমকে আরো জানায় যে 1972 সালের পর অমলকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সে যেন কোথাও হারিয়ে গেছে বা তাকে কেউ গুম করে দিয়েছে, কিন্তু তাকে আজও শ্রদ্ধা জানাতে মন চায়। অমলের মতো আরো অনেক স্বাধীনতাকামী নকশাল বাহিনীকে পুলিশ হত্যা করেছিল, কাউকে কাউকে তো ধরে নিয়ে অমানবিক নির্যাতনও করেছে। তো লোকটির থেকে অমল সম্পর্কে এই সবকিছু জানার পর রক্তিম সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একজন লোককে দেখে, যে রাস্তায় মশা তাড়ানোর গ্যাস স্প্রে করছিল। আর এই লোকটিকে দেখেই সে দাঁড়িয়ে যায়, এবং তখনই সে রাস্তার পাশে একটা পুরনো বাড়ি দেখতে পায়। এই বাড়িটা দেখে কেন যেন রক্তিম খুব অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। তো এখানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে ফিরে আসে তার ঘরে। তো বাড়ি ফিরে রক্তিম তার রাতের খাবার তৈরি করতে থাকে। যেহেতু সে একাই থাকতো, তাই তাকে নিজে নিজেই সবকিছু করতে হতো। কিন্তু সে ঘরের লাইট বন্ধ না করাতে তার বাড়ির মালিক ভুবন দাস তাকে একভাবে ডাকতে থাকে, কিন্তু সে তার ডাকের কোনো সাড়াই দেয় না, কারণ এই ভুবন দাস লোকটা এমনই, সারা দিন চেঁচামেচি করতে থাকে। খুবই খিটখিটে টাইপের একটা লোক, আর সে সারাটা দিন রক্তিমকে বিরক্ত করে যায়। তাই সে তার ডাকে সাড়া না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকে। তো কিছুক্ষণ পর তার খাবার খাওয়া শেষে সে ভুবনের কাছে যায়, যাকে দেখে ভুবন দাস তাকে বুলটি অর্থাৎ তার ছেলেকে ঘুম পাড়িয়ে দিতে বলে, কারণ বুলটি তার মাকে ছাড়া ঘুমাতেই চায় না। কিন্তু ভুবন দাসের এটা একেবারেই পছন্দ হয় না, কারণ সে তার বউয়ের সাথে সময় কাটাতে চায়, যা বুলটির জন্য হয় না। তাই সে প্রায় প্রত্যেক দিনই বুলটিকে ঘুম পাড়ানোর জন্য রক্তিমকে ডাকে। বুঝুন কতটা বিরক্তিকর। যাই হোক, তো রক্তিম তখন তার কথা মতো বুলটির ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সে তো ভয়ে খাটের এক পাশে লুকিয়ে আছে। তাই সে আর দেরি না করে তাকে খাটের উপরে তোলে, আর 1 মিনিট পরই সে রুম থেকে বের হয়ে যায়, অর্থাৎ বুলটি ঘুমিয়ে পড়েছে। তার এই কাজ করার ইচ্ছা না থাকলেও ভুবনের কথা তাকে বাধ্য হয়ে শুনতে হয়, কারণ কলকাতা শহরে এত সস্তায় মাথা গোজার মতো একটা স্থান সে হারাতে চায় না। তো এর পরই দেখা যায় রক্তিম ঘরে গেলে তার দাঁত দেখে আমরা বুঝতে পারি যে বুলটি কেন তাকে দেখে ভয় পেত। সে মুখের সামনে রুমাল দিয়ে রাখতো। আসলে রক্তিমের দাঁতগুলো ছিল ভ্যাম্পায়ারের মতো, আর তার এই দাঁত দেখে বুলটি তাকে সবসময় রাক্ষস ভাবে আর অনেক ভয় পায়। তাই প্রত্যেক রাতে সে ভ্যাম্পায়ারের মতো সেজেগুজে বুলটিকে ভয় দেখাতো, আর এই ভয়ে সে দ্রুত ঘুমিয়ে পড়তো। তো এই দাঁতের জন্যই সে বেশিরভাগ সময় মুখে রুমাল বেঁধে কথা বলতো, না হলে যে মানুষ তাকে বুলি করবে, যা সে একেবারেই সহ্য করতে পারবে না। তো যথারীতি পরের দিন স্কুলে যাওয়ার সময় একজন মুভির ডিরেক্টর তাকে কল করে, আর তাকে বলে সে তার স্কুলের হেড স্যারের থেকে তার ব্যাপারে অনেক কিছু শুনেছে, বিশেষ করে তার দাঁতের সম্পর্কে। তাই সে চায় রক্তিম যেন তার মুভিতে ছোট্ট একটা রোল করে, তাহলে সে অনেক উপকৃত হবে। কিন্তু রক্তিম বলে সে তো অভিনয় করতে পারেই না, তার দ্বারা অভিনয় হবে না, সেটা করতে পারবে না। তখন ডিরেক্টর তাকে জোর করতে থাকে, কিন্তু সে তার কথায় কানই দেয় না, কারণ সে যা পারে না তা কেন করতে যাবে। তখনই ডিরেক্টর তাকে এই ব্যাপারে ভাবতে বলে, কারণ মুভির অফার কেউ এত সহজে ছাড়তে চায় না। এরপর রক্তিম স্কুলে গেলে হেড স্যার তার সাথে দেখা করতে আসে, আর তাকে বেশ বকাঝকা করে, কারণ সে অভিনয় করতে রাজি হয়নি। আর যেহেতু ওই ডিরেক্টর হেড স্যারের পরিচিত, তাই তার এটা গায়ে লাগে। এজন্যই সে রক্তিমকে কিছুটা ব্ল্যাকমেইল করে, আর বলতে থাকে সে তো এই স্কুলের পার্মানেন্ট টিচার নয়, তাহলে সে কেন অভিনয় করতে রাজি হচ্ছে না, তার সংসার কিভাবে চলে এই মাইনে দিয়ে। এই বলে সে চলে গেলে রক্তিমের কলিগরাও এইসব বলে তাকে নিয়ে হাসাহাসি করছিল, যে তাকে নিশ্চয়ই কোনো পিশাচের চরিত্রেই অভিনয় করতে হবে, তাছাড়া তাকে আর কে অভিনয় নিবে। ওই রকম দাঁত সহ এই কথাগুলো শুনে রক্তিম অনেক বেশি অপমানিত বোধ করে। তাই সে এবার রাগে আর ক্ষোভে চলে যায় এক ডেন্টিস্টের কাছে, আর তাকে গিয়ে তার দুটো দাঁত তুলে ফেলতে বলে।
কিন্তু ডাক্তার বলে ফেলে দিতে বললেই তো আর ফেলা যাবে না, এর জন্য আগে কিছু পরীক্ষা করতে হবে। সে আরো বলে এই দাঁত তার কাছে কেন আছে সে কি এই নিয়ে কখনো ভেবেছে? কারণ ঈশ্বর যখন কিছু দেয় তখন তিনি কোনো কারণেই তা দিয়ে থাকে। যেই কথা শুনে রক্তিম ভাবতে থাকে তার এই দাঁত কি সত্যি কোনো কারণে আছে। তো এরপর রক্তিম তার দাঁত তোলার ডিসিশনটা বাতিল করে চলে আসে বাড়িতে। রাতের বেলা সে বাড়িতে বসে এই কথা ভাবতে ভাবতে সমুদ্রে হাঙর মাছ ধরার ভিডিও দেখে, যেটা তাকে স্যাটিসফাইড করে। তো এরপর সে তার সারাদিনকার সমস্ত কথা ভাবতে থাকে, আর এসব ভাবতে ভাবতেই সে অভিনয় করতে রাজি হয়ে যায়। তো পরের দিনই সে সেই মতো অভিনয় করতেও চলে যায়। সেখানে তাকে ড্রাকুলার মতো পোশাক এবং মেকআপ করানো হয়, কিন্তু মুভির হিরোইন তার দাঁত দেখার বায়না ধরেই বসে থাকে, যে যেন সে কিছুটা অকওয়ার্ড ফিল করে। তবুও বাধ্য হয়ে সে তাদেরকে তার দাঁত দেখায়। এরপরই শুরু হয় শুটিং। তখন ডিরেক্টর তাকে বলে হিরোইনের গলায় কামড় দেওয়ার অভিনয় করতে হবে। সে চেষ্টা করে কিন্তু সে পারছিল না। এতে সবাই বিরক্ত হতে থাকে। তবে একটা সময় সে হিরোইনের গলার দিকে তাকিয়ে থাকে আর কিছু না ভেবে সত্যি সত্যি গলায় কামড় দিয়ে দেয়, যে জন্য হিরোইন ব্যথায় চিৎকার করে ওঠে। তখনই সবাই ছুটে আসে সেইখানে। ডিরেক্টর তো অনেক বেশি রেগে যায়, আর রক্তিম কি করেছে সেটা তো সে নিজেই বুঝতে পারছিল না। তাই সে আর একটুও দেরি না করে সেখান থেকে পালাতে থাকে। বেশ কিছু দূর ছোটার পর হিরোইনের বডিগার্ডরা তাকে ধরে ফেলে আর বেধড়ক পিটুনি দেয়। তখন সে তাদের কাছে কোনো রকমে হাতে পায়ে ধরতে থাকে। তখন তারা তাকে রাস্তায় রেখে চলে যায়। সে অনেক বেশি আহত হয়ে পড়েছিল, তাই কাতরাতে কাতরাতে কোনো রকমে বাড়ি ফিরে আসে। এই সময় আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যার সম্বন্ধে আমরা আরো পরে জানতে পারবো। এরপর আমাদের 1972 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা মঞ্জুরি নামের একজন বিধবা নারীকে দেখতে পাই। মঞ্জুরি এই বাড়িতে একাই থাকতো, কিন্তু একদিন তার বাড়িতে তার প্রাক্তন প্রেমিক অমল আসে আশ্রয়ের জন্য। তখন সে তাকে তার চিলেকোঠার ঘরে লুকিয়ে রাখে। সে অমলের জন্য কিছু কাপড় এবং আলো নিয়ে চিলেকোঠার ঘরে যায়। তখনই অমল তার হাতে থাকা বাতিটি নিভিয়ে দিয়ে বলে তার অন্ধকার ভালো লাগে আর এখন সময় হয়েছে চলে যাওয়ার। এই কথা শুনে মঞ্জুরি বলতে থাকে কোথায় যাবে আর কত দিনই বা এভাবে পালিয়ে বাঁচবে। তখন অমল এই কথার উত্তর না দিয়ে বাঁশিতে সুর তুলতে চায়, কিন্তু সেটা সে পারে না। এরপর সে মঞ্জুরিকে জিজ্ঞেস করে সে এতদিন ধরে তার স্মৃতি নিয়ে বেঁচে আছে, তাকে ভুলে যায়নি কেন? উত্তরে মঞ্জুরি বলে সে তো তাকে ভালোবেসেছিল। সে যদিও তার স্বপ্ন পূরণের জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সে তো তাকে ছাড়েনি। অর্থাৎ নকশাল বাহিনীতে যোগদান করার জন্যই হয়তো সে মঞ্জুরিকে ছেড়ে গিয়েছিল, কিন্তু মঞ্জুরি তাকে আজও ভালোবাসে। এই বলেই সে তাকে পোশাক পাল্টে নিতে বলে। অমল তখন বলে সে তার মৃত স্বামীর পোশাক মৃত প্রেমিককে দিচ্ছে। মঞ্জুরি সেই সময় চুপ করে থাকে। তখন সে তাকে এই ঘরে আসতে বারণ করে, কারণ সে আবারও একদিন তাকে একা রেখে চলে যাবে। তাই স্মৃতি জমিয়ে রেখে খামোখা কোনো লাভ নেই। তো সেই সময় দেখা যায় চারিপাশে গুলি ও বোমা ফাটানোর শব্দ হতে থাকে। তারা বেশ ঘাবড়ে যায়। তবে এই শব্দ প্রায় রোজ রাতেই শোনা যায়। মঞ্জুরি এই শব্দগুলো প্রায় প্রায় শুনতো আর ভাবতো যে অমলি কি এই বোমা ফাটাচ্ছে বা গুলি চালাচ্ছে, কিংবা পুলিশ তাকে ধরে গুলি করে দেয়নি তো। এসব ভেবে ভেবেই সে তার রাত কাটিয়ে দিত। কিন্তু এখন সে কিছুটা চিন্তা মুক্ত, কারণ এখন অমল তার সাথেই আছে। আবারও বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে রক্তিম ছাদে গিয়ে ধূমপান করছিল। তো ঠিক তখনই সেখানে ভুবনের স্ত্রী সবিতা চলে আসে আর তার সাথে গল্প করতে থাকে। কিন্তু তখনই ভুবন তাকে একভাবে ডাকতে থাকে, তাই সে বাধ্য হয়ে ঘরে ফিরে যায়। কিছুক্ষণ পর রক্তিম তার ঘরে যেতে লাগলে সবিতা হঠাৎই এসে তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে সে যেন সবিতাকে নিয়ে কোথাও পালিয়ে যায়। এখানে সে আর থাকতে পারছে না, কারণ ভুবন তার উপর প্রত্যেক দিন শারীরিক নির্যাতন করে, যা সে সহ্য করতে পারছিল না। তাই সে তাকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, তাকে একটু মুক্তি দিতে বলে। কিন্তু রক্তিম তো তার কথায় রাজিই হয় না, কারণ সে কখনো সবিতাকে খারাপ দৃষ্টিতে দেখেনি। তাই সে তাকে দূরে সরিয়ে দিতে থাকে। আর এতে সবিতা
অনেক রেগে যায় আর তাকে বেশ কতগুলো কথা শোনায়। সে বলতে থাকে সে কি বুঝতে পারে না সে কেন বারবার তার কাছে ছুটে আসে। সে মানুষকে তার দাঁত দেখিয়ে ভয় দেখানো ছাড়া আর কিছুই পারবে না। এই বলেই সে তাকে অপমান করে সেখান থেকে চলে যায়। পরের দিন রক্তিম যখন স্কুলে যায় তখন সে দেখতে পায় হেড স্যার গেটের সামনেই তার জন্য অপেক্ষা করছে। তো সে সেখানে যেতেই হেড স্যার তাকে বলে তার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই। সে অভিনয় করতে গিয়েছিল আর সেখানে সে সত্যি সত্যি একজন অভিনেত্রীকেই কামড়ে দিয়েছে। সে কি সত্যি ভ্যাম্পায়ার নাকি? তার এই কাণ্ডে তারা তো ভেবেছিল তাকে পুলিশে দিবে, তবে তার ভাগ্য ভালো যে তারা তা করেনি। কিন্তু তারা তাকে ক্ষমা করেছে বলে তো সে এতগুলো বাচ্চাকে তার হাতে ছেড়ে দিতে পারে না। সে তো যখন তখন এই বাচ্চাদেরও ক্ষতি করে দিতে পারে, তাই সে তাকে চাকরি থেকে বের করে দেয়। এসব শুনে রক্তিম বলে সে বাচ্চাদেরকে খুব ভালোবাসে, সে তাদের কোনো ক্ষতি করবে না। এ কথা তো সে ভাবতেও পারে না। কিন্তু হেড স্যার তার কোনো কথাই শোনে না। তো জীবিকার একমাত্র চালিকা শক্তি হারিয়ে এবং এই পৃথিবীর উপর বিরক্ত হয়ে সে এবার মরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তো সে রেল লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে, কিন্তু ট্রেন আসতে লাগলে সে আবারও রেল লাইন থেকে সরে দাঁড়ায়, কারণ মরে যাওয়ার মতো সাহস সে এখনো পাচ্ছে না। তাই সে একটা চিঠিতে লিখে রাখে তার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এটা লিখে সে গঙ্গার ধারে যায় পানিতে ঝাঁপ দেওয়ার জন্য। কিন্তু তখনই দেখা যায় পেছন থেকে মঞ্জুরি তাকে অমল বলে ডাক দেয়, যার ডাক শুনে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু এটা তো রক্তিম, তাকে সে কেন অমল বলে ডাকলো এই সব রহস্য আমরা শেষেই জানতে পারবো। যাই হোক, তো মঞ্জুরি তাকে বলে তারা আবারও একসাথে আকাশের তারা দেখবে। রক্তিম তখন পেছনে তাকিয়ে মঞ্জুরিকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায় আর দ্রুত তার কাছে যায়। তখনই মঞ্জুরি তার লেখা চিঠিটি ছিঁড়ে ফেলে আর তাকে একটি বাঁশি দেয়, যে জন্য রক্তিম অনেক খুশি হয়ে বাড়ি ফিরে আসে। অর্থাৎ মঞ্জুরি তাকে কষ্ট পেলে বাঁশির সুর তুলে তার কষ্ট ভুলে যাওয়ার জন্য বলে এবং নতুন করে বাঁচার জন্য বলে। রক্তিমও তার কথা মেনে নেয় আর নতুন করে বাঁচার চেষ্টা চালিয়ে যায়। তো পরের দিন দেখা যায় বুলটি বাড়িতে বসে তার খেলনা পিস্তল নিয়ে খেলছিল। তখনই ভুবন বেশ বিরক্ত হয়ে যায় আর তাকে একটু ছাদে গিয়ে খেলতে বলে। কিন্তু বাচ্চা বুলটি তো রক্তিমকে ভয় পেত, তাই সে ছাদে একা একা যেতে চায় না। তার ধারণা রক্তিম যদি আবার তার কাছে চলে আসে, তাই সে তার মা সবিতাকে তার সাথে ছাদে যাওয়ার কথা বলে। এটা শুনেই তো ভুবন তাকে বকা দেয়, যে জন্য বুলটি ঘরের মধ্যেই শব্দ করে করে একা একা খেলতে লাগে। এসব দেখে ভুবন অনেক রেগে যায় আর তার দিকে তেড়ে আসতে লাগলে সবিতা তাকে বাধা দেয় আর বলে বুলটি একটা বাচ্চা, সে তো নিজের মতো খেলছে, তাই বলে সে তার গায়ে হাত তুলবে? এসব সে কি করে করতে পারে? তখনই ভুবন রেগে যায় আর বলতে থাকে বুলটি একটা অসহ্যকর বাচ্চা, তার একদমই সহ্য হয় না। এই বলে সে নিচে তাকাতেই রক্তিমকে গোসল করতে দেখে, তাই তাকে সাথে সাথে উপরে আসতে বলে। এরকমটা কে করে বলুন? যাই হোক, তো বেচারা রক্তিমও ওই অবস্থাতে বাধ্য হয়েই তার কথা মতো ভেজা গা নিয়ে সোজা উপরে চলে আসে। কারণ ওই যে তার ভয়, যদি ভুবনবাবু রাগ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তখন সে এত কম ভাড়ায় বাসা কোথায় পাবে। যাই হোক, তো সে উপরে আসলে ভুবন তাকে বরাবরের মতো বুলটিকে ভয় দেখাতে বলে। তখন সেও চুপচাপ বুলটিকে সবিতার হাত থেকে ছাড়িয়ে নিয়ে একটা ঘরের মধ্যে যায় আর তাকে দরজা লাগিয়ে দিয়ে ভয় দেখায়। বুলটি এতটাই ভয় পায় যে সে কান্না করতে লাগে। সবিতা তখন সেখানে যেতে চায় তার বাচ্চাকে শান্ত করতে, কিন্তু ভুবন তাকে টেনে অন্য একটা ঘরে নিয়ে যায় তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার জন্য। এরপর রক্তিমও চুপচাপ গিয়ে তার মতো গোসল করতে লাগে। সেই সময় তার চোখে মঞ্জুরি ভেসে ওঠে, যে তাকে জেগে উঠতে বলে আর একটা পিস্তল দেয়, যেটা দেখে সে কিছু একটা ভেবে গোসল না করেই ভেজা গায়ে সোজা চলে যায় ভুবনের ঘরে। ভুবন তো তাকে দেখে ঘর থেকে বের করে দিতে লাগে, কিন্তু তখন সে এক মুহূর্তও আর দেরি করে না। ভুবনের ঘাড়ে কামড় দিয়ে ঘাড় ক্ষত বিক্ষত করে দেয়, যে জন্য পরিমাণে রক্ত বের হতে লাগে। আর সবিতাও তো এসব দেখে হা হয়ে তাকিয়ে থাকে। হয়তো রক্তিমের ভুবনের সবিতার উপর প্রত্যেক দিন এমন অত্যাচার আর সহ্য হচ্ছিল না, তাই সেই কাণ্ড
ঘটিয়ে বসেছে সবিতাকে প্রত্যেক দিনের অত্যাচারের হাত থেকে বাঁচাতে। যাই হোক, এরপর রক্তিম আর কিচ্ছু না বলে আবারও গোসল করতে যায়, যেন সে এক নতুন জীবন ফিরে পেয়েছে। সে নিজেকে বইয়ে পড়া সেই ড্রাকুলার মতোই ভাবতে থাকে। আর গল্পে ড্রাকুলার যেদিন আবির্ভাব ঘটেছিল সেদিন কলকাতা শহরে বরফ পড়েছিল। আর এত বছর পর আজ আবারও কলকাতা শহরে বরফ পড়ছে। তাহলে কি সত্যি রক্তিমই এই যুগের ড্রাকুলা? তো পরের দিন সকালবেলা সবিতা রক্তিমের ঘরে গিয়ে দেখে সে চাদর মুড়ি দিয়ে বসে আছে। সে রক্তিমকে জানায় ভুবন গতকাল রাতে হার্ট অ্যাটাক করেছে, আর তার যদি হাসপাতালে জ্ঞান ফিরে আসে তাহলে তো সে সবাইকে সব সত্যি বলে দিবে। তাই সে যেন দ্রুত কোনো নিরাপদ জায়গায় পালিয়ে যায়। কিন্তু রক্তিমের তো কেউই নেই, এবং যে কজনের সাথে তার সম্পর্ক আছে তারা সবাই তাকে দেখে ভয় পায়। তাহলে সে যাবেটা কোথায়? তো এরপরই দেখা যায় সবিতা তাকে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতে বলে গায়ে হাত দিয়ে দেখে তার তো অনেক জ্বর এসেছে। তাই সে এখনই রক্তিমকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু রক্তিম সেখানে যেতে চায় না। তাই সে রক্তিমকে জোর করতে লাগে। তখনই রক্তিম রেগে মেগে তার দাঁত বের করে তাকে তার থেকে দূরে থাকতে বলে। তখন সবিতা বলে তার মতো পাগলের থেকে দূরে থাকাই ভালো। এই বলে সেও চলে যায়। এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যখন মঞ্জুরির বাড়িতে অমল আশ্রয় নেওয়ার সময় কাটু আর নাটা নামের দুটো বদমাশ লোক তাকে বিরক্ত করত। কাটু ছিল দুশ্চরিত্রের অধিকারী। সে পাড়ার সব বিধবা মহিলাদেরকে বিরক্ত করে বেড়াতো। এটাই ছিল তার প্রত্যেক দিনের কাজ। আর ওইসব মহিলাদের মধ্যে একজন ছিল মঞ্জুরি। সে ছিল অন্যতম, যার সৌন্দর্যে কাটু ছিল পাগল। তো কাটু মঞ্জুরিকে বারবার বিরক্ত করত। তো সে মঞ্জুরির বাড়ির উঠোনে পড়ে থাকা একটি পরিত্যক্ত গাড়িতে তার চেলা নাটাকে নিয়ে বসে গান গাইতো, আর মঞ্জুরির বাড়িতে ঢোকার সুযোগ খুঁজত। একদিন তারা যখন গাড়িতে বসেছিল তখন মঞ্জুরির বাড়ি থেকে বাঁশির শব্দ ভেসে ওঠে। এটা শুনে নাটা বলে সে তো আগেই বলেছিল এই বাড়িতে ভূত আছে, কিন্তু কাটু বলে এই বাড়িতে ভূত তো আছেই, কিন্তু তার সশরীরী ভূত। অর্থাৎ সে বুঝতে পেরেছিল এখানে কেউ তো আছে। এদিকে অমলের মানসিক সমস্যা দেখা দেয়, কারণ সে পালিয়ে থাকতে থাকতে নিজেকে একজন ভীতু এবং কাপুরুষ ভাবছিল। কারণ সে তার বাকি সঙ্গীদের মতো ধরা পড়ে যাওয়ার ভয়ে পালিয়ে মঞ্জুরির বাড়িতে আশ্রয় নিয়েছিল। আর এই জন্য সে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। সে ধরা পড়ে যাওয়ার ভয়ে নিজেকে প্রস্তুত করতে থাকে। এই জন্য সে ভাঙা কাচের টুকরো দিয়ে নিজের শরীর কেটে রক্তপাত ঘটায়। সে আর কোনো কিছু সহ্য করতে পারছিল না। তখনই কাঁচ ভাঙার শব্দে মঞ্জুরির ঘুম ভেঙে যায়। তাই সে এক ছুটে চলে আসে অমলের ঘরে, কারণ তার তো সবসময় অমলকে নিয়েই চিন্তা থাকতো। তো এখানে এসেই তার এই অবস্থা দেখে সে তো অস্থির হয়ে ওঠে আর তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু অমল তো কোনোভাবেই শান্ত হয় না আর নিজেই নিজের মাথায় পিস্তল ঠেকায়। তখনই মঞ্জুরি ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে তার হাতে পিস্তল মানায় না। এই কথাটা শোনা মাত্রই অমল কেমন শান্ত হয়ে যায় আর অনেক কান্না করতে লাগে। তখন মঞ্জুরি তাকে সান্ত্বনা দেয়। বর্তমানে রক্তিম হাসপাতালে যায় ভুবনের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু ভুবন তাকে দেখা মাত্রই অমল বলে ডেকে ওঠে এবং তার কাছে ভয়ে ক্ষমা চাইতে থাকে। আর এই সময় হঠাৎ করেই সে হার্ট অ্যাটাকে মারা যায়। এটা দেখে রক্তিম আরো বেশি ঘাবড়ে যায় আর দ্রুত সেখান থেকে বাড়ি ফিরে আসে। সে ভাবতে থাকে ভুবন তাকে দেখে ভয়ে মারা গেছে, যা সে কোনোভাবেই নিতে পারছিল না। তো এখানে দেখা যায় বাড়ি ফেরার সময় সে হাসপাতাল থেকে ভুবনকে দেওয়া সেই রক্তের ব্যাগটা নিয়ে চলে আসে। এরপরই দেখা যায় সেটা সে সত্যিকারের ভ্যাম্পায়ারের মতোই পান করতে থাকে। তখনই মঞ্জুরি সেখানে আসে। সে মঞ্জুরিকে বলে তার খুব তেষ্টা পেয়েছিল, তাই সে রক্ত খাচ্ছে। এরপর সে বলতে থাকে সে রক্ত পান করছে, এর মানে কি সবাই যা ভাবে সে সত্যিই তা? সে কি সত্যিই ভ্যাম্পায়ার? তখন মঞ্জুরি বলে এখন তার কাছে কোনো অস্ত্র নেই, রাইফেল নেই, পিস্তল নেই, শত্রুর মোকাবেলা করার জন্য কিছুই নেই, কিন্তু তার এই দুটো দাঁত আছে যা দিয়ে তাকে শত্রুদের খুঁজে বের করে শেষ করতে হবে। যার কথা শুনে রক্তিমও প্রস্তুত হয়ে যায় তার শত্রুদের মারা। আমাদের আবারও অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে বখাটের সরকারি দালাল কাটু মঞ্জুরিকে বিরক্ত করতে তার বাড়িতে যায়। আর মঞ্জুরি তাকে দেখে প্রচন্ড রেগে যায় আর বাড়ি থেকেই বের হয়ে যেতে বলে এবং তার বাড়ির উঠোনে রাখা গাড়িতে বসে ছ্যাঁচড়ামি করতে বারণ করে। কাটুও সেদিনের মতো সেখান থেকে চলে যায়, কিন্তু
কিন্তু পরের দিন সে আবারও মঞ্জুরির কাছে কিছু ফুল নিয়ে আসে, যা সাধারণত মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানোর জন্যই ব্যবহার করা হয়। তো মঞ্জুরি তার ফুল একসেপ্ট না করে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু মঞ্জুরির যেহেতু স্বামী নেই, সে বাড়িতে একা থাকে, তাই কাটু এই সুযোগ কাজে লাগিয়ে তার সাথে অশ্লীলতা করতে চায়। কিন্তু তখনই মঞ্জুরি তার মাথায় একটা ফুলদানি দিয়ে বাড়ি দেয়। এতে সে ব্যথা পেয়ে মাটিতেই পড়ে যায়। আর এই সুযোগে মঞ্জুরি ড্রয়ার থেকে অমলের পিস্তলটা নিয়ে নেয়। তখনই কাটু উঠে দাঁড়িয়ে রেগে গিয়ে মঞ্জুরির কাছে আসতে লাগে। মঞ্জুরি তখন আত্মরক্ষার্থে কাটুর পায়ে গুলি করে দেয়। যে গুলির শব্দে অমল সেদিকেই ছুটে আসে। তখন মঞ্জুরি তাকে বলে তার লড়াই পৃথিবীর বাইরে, ঘরে নয়। এই বলে সে অমলকে লড়াইয়ে বেরিয়ে যেতে বলে। অমলও তখন যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু যাওয়ার আগে কাটু অমলকে দরজার বাইরে দেখে ফেলে। তাই সে একভাবে গালি দিতে থাকে, কারণ সে সরকারের বিরুদ্ধে গিয়ে নকশাল আন্দোলন করছিল। তো অমল চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু জানতে পারে তাদের আস্তানা অর্থাৎ নকশাল বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যে জন্য আন্দোলন ছড়িয়ে পড়লে সরকার এলোপাথারি গুলি চালাচ্ছে। মঞ্জুরিও জানতো যে তারা এবার ধরা পড়ে যাবে, তাই তারা দুজন খুব সেজেগুজে চুপচাপ চিলেকোঠার ঘরে বসে গল্প করতে থাকে। কিন্তু তখনই নাটা সেখানে আসে আর তাদেরকে একসাথে দেখে ফেলে। এরপরই সে কাটুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লে কাটু খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটাই ভেঙে ফেলে, কারণ বিদ্যাসাগরই বিধবা নারীদের অধিকারের জন্য লড়েছিল। আর এই জন্যই মঞ্জুরির মতো মেয়েরা এত সাহস পেয়েছে তাদের মতো পুরুষদের উপর আক্রমণ করার। এই সবই সে বলতে থাকে। সে রাগে ক্ষোভে পুলিশকে অমলের কথা জানিয়ে দেয়। তো মঞ্জুরি এবং অমল জানতো তাদেরকে একদিন ধরা পড়তেই হবে। তারা পালাতে পালাতে ক্লান্ত, তাই তারা এবার আর কাপুরুষের মতো না পালিয়ে বাড়িতেই বসে থাকে। তো এরপরই পুলিশ গিয়ে অমল আর মঞ্জুরিকে গ্রেফতার করে আনে, কারণ মঞ্জুরি যে তাকে আশ্রয় দিয়েছিল। তো পুলিশ তাদের নিয়ে গেলে অমলকে অনেক মারধর করে আর তার সঙ্গীদের কথা বারবার জিজ্ঞেস করে, কিন্তু অমল তাদের প্রশ্নের জবাবই দেয় না। পুলিশ অফিসার তখন বাইরে বসে থাকা মঞ্জুরিকে জিজ্ঞেস করে যে সে একজন বিধবা হওয়ার পরও এমন সাজগোজ দিয়ে বসেছিল কেন, তার কি প্রেম উতলে উঠেছিল? অর্থাৎ সে মঞ্জুরির চরিত্র নিয়ে প্রশ্ন তুলছিল। তাছাড়াও অমলকে আশ্রয় দেওয়ার জন্য অফিসার তাকেও নকশালের কেউ ভাবে, আর এই জন্য সে মঞ্জুরির গায়ে সিগারেট দিয়ে একের পর এক ছ্যাঁকা দিতে থাকে। কিন্তু মঞ্জুরি তো শুধু অমলকে আশ্রয় দিয়েছিল, এর বেশি কিছুই নয়। এদিকে তারা অমলের দাঁত তুলে ফেলে এবং তাকে একটা নীরব জায়গায় নিয়ে গাড়ি থেকে নেমে পালাতে বলে। অমল ভাবে তারা হয়তো তাকে নিজেকে বাঁচানোর আরো একটা সুযোগ দিবে, কিন্তু তার ধারণা ভুল ছিল, কারণ অমল পালানোর জন্য ছুটতে লাগলে পুলিশ পেছন থেকে গুলি করে তাকে হত্যা করে। আর গল্পের শুরুতে আমরা এই দৃশ্যটাই দেখেছিলাম। এরপর পুলিশ একটা নৃশংস কাজ করে, তারা অমলের রক্ত এনে মঞ্জুরিকে দেখায় এবং তার মাথায় ঢেলে দেয়। এ সময় মঞ্জুরির যে কষ্ট হচ্ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এদিকে বর্তমানে সবিতা রক্তিমকে অনেকক্ষণ ডাকাডাকি করে, কিন্তু সে দরজাই খোলে না। তখনই সবিতার সন্দেহ হয়, তাই সে প্রতিবেশীদের সাহায্যে ঘরের দরজা ভাঙে আর রক্তিমকে ঘর থেকে বের করে মেন্টাল হসপিটালে পাঠায়, কারণ সে আজব আজব কথা বলছিল এবং উদ্ভট সব কাজ করছিল। বুলটি তখন ভাবে রক্তিমকে হয়তো পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু সেই লোকগুলো আসলে মানসিক হাসপাতাল থেকে এসেছে। তো হাসপাতালে দেখা যায় রক্তিমের সাথে ডাক্তার দিয়া এবং ডাক্তার কুমার নামের দুজন কথা বলে, যাদের সামনে রক্তিম নিজেকে অমল বলে পরিচয় দেয় এবং সে এটাও বলে যে রক্তিম মরে গেছে এবং সে অমল। ডক্টর কুমার তাকে রক্তিম মরে যাওয়ার কারণ জিজ্ঞেস করে। তখন রক্তিম বলে সে অমল হয়ে একজনকে সাহায্য করছে। ডাক্তার যখন তাকে জিজ্ঞেস করে যে কাকে সাহায্য করার জন্য রক্তিমের মৃত্যু হয়েছে, তখন মঞ্জুরি তাকে ইশারা দিয়ে বারণ করে তার নাম বলতে, যে জন্য অমল বা রক্তিম চুপ হয়ে যায়। তখন ডক্টর বলে সে কাউকে সাহায্য করছে না, আসলে সে এই সবকিছুই কল্পনা করছে। কিন্তু রক্তিম বলে এই সবকিছু সত্যি, কল্পনা নয়, মঞ্জুরি তাকে বলেছে। ডক্টর তখন বলে মঞ্জুরি বলতে আসলে কেউ নেই, এই সবকিছু তার শুধুমাত্র কল্পনা, আর সে যে অমলের কথা বলছে ৭২ সালেই মারা গেছে। রক্তিম বলে সে অমল আর তাদের পেছনেই মঞ্জুরি বসে আছে। ডক্টর কুমার বলে তাদের পেছনে কেউ নেই,
তখন রক্তিমও খেয়াল করে দেখে সত্যিই তো সেখানে তো মঞ্জুরি নেই। তো কুমার বলে সে আসলে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত এবং তার মধ্যে আইডেন্টিটি ডিসঅর্ডার দেখা দিয়েছে, যে জন্য সে নিজের মধ্যে আর একটা মানুষকে কল্পনা করছে। তাই তারা তাকে কিছু ওষুধ খেতে দিবে, যেগুলো খেলেই সে সুস্থ হয়ে যাবে। কিন্তু মঞ্জুরিকে না দেখে এবং ওষুধ খাবে না বলে রক্তিম চিৎকার করতে থাকে। তখনই নার্সরা এসে তাকে শান্ত করে আর দ্রুত বেডে নিয়ে যায়। রাতের বেলা ডক্টর দিয়া এসে তাকে ওষুধ খাইয়ে দিয়ে যায়। কিছুক্ষণ পরই মঞ্জুরি আবারও রক্তিমের কাছে আসে। তখন রক্তিম বলে সে কেন বারবার তাকে ছেড়ে চলে যায়, সে সব সময় তার পাশে থাকে না কেন। তখন মঞ্জুরি বলে সে তার কাছে বারবার আসে, কিন্তু সে তখন ঘুমিয়ে থাকে। এরপর রক্তিম বলে ডাক্তার তাকে একটা ওষুধ খাইয়ে দেয়, যেটা খেলে তার খুব ঘুম পায়, তাই সে তাকে দেখতে পায় না। তখন মঞ্জুরি বলতে থাকে তাকে যে আরো প্রতিশোধ নিতে হবে। সে কাটুকে মেরেছে, নাটাকেও তো মারতে হবে। কাটু বলতে আমরা ভুবনকে বুঝি, অর্থাৎ তাকে এখন কাটুর সঙ্গী নাটাকে খুঁজে বের করে মারতে হবে। রক্তিম বলে তার আর এসব ভালো লাগে না, এর চেয়ে ভালো তারা দুজন পালিয়ে যাক। তখন মঞ্জুরি বলে তারা আর কত পালাবে, তার বাড়ি ফিরে যাওয়া উচিত, কারণ তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে। সে তার প্রতিশোধ, শত্রু এবং মঞ্জুরিকে ভুলে যাবে, কারণ তারা তাকে ওষুধ খাওয়াচ্ছে আর সে শুধু তার কল্পনায় আছে। রক্তিম বলে সে তাকে ছাড়া থাকতে পারবে না। এই কথা সে বারবার মঞ্জুরিকে বলে, কিন্তু মঞ্জুরি তাকে ছেড়ে চলে যায়। এভাবেই কেটে যায় কয়েকটা মাস। মঞ্জুরি আর রক্তিমের সাথে দেখা করতে আসে না, অর্থাৎ সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। ডাক্তাররা তার মানসিক অবস্থার পরিবর্তন দেখে তার কিছু সাধারণ পরীক্ষা করে আর বাড়ি ফেরার অনুমতি দিয়ে দেয় এবং প্রতি সপ্তাহে একবার এসে কাউন্সেলিং করতে বলে। এরপর অনেকদিন হাসপাতালে থাকার পর সে তার বাড়ি ফিরে যায়, যেখানে সবিতা তাকে দেখে প্রচন্ড অবাক হয়। এরপর সে তার রুমের চাবি চাইলে সবিতা জানায় ভুবনের মৃত্যুর পর তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, আর রক্তিমও যেহেতু ছিল না ভাড়া দেওয়ার জন্য, তাই সে অন্য একজনকে ঘর ভাড়া দিয়ে দিয়েছে। কিন্তু সে রক্তিমের সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে, আর আশেপাশের সবাই তার আর ভুবনের ব্যাপারটা জেনে গিয়ে তার উপর বিরক্ত। যেই কথা শুনে রক্তিমের কিছুটা খারাপ লাগে, কারণ আজ সে তার ঘরও হারিয়ে ফেলেছে। সে বলতে থাকে আগামীকালই সে জিনিসপত্র নিয়ে যাবে। এই বলে সে চলে যেতে নেয়। সেই সময় সে সেখানে একটা ছবি দেখে, যেখানে কাটুর ছবি ছিল, অর্থাৎ এটাই ভুবনের ছবি। এটা ছিল ভুবনের আগের ছবি, যা দেখে তার মঞ্জুরির কথা মনে পড়ে যায়, যে তাকে তার শত্রুদের খুঁজতে বলেছিল এবং নাটাকে খুঁজে বের করে হত্যা করতে বলেছিল। সে এখন বুঝতে পারে মঞ্জুরি সত্যিই আছে, কারণ সে কাটুর পায়ে গুলি করার পর থেকে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, আর ভুবনও খুঁড়িয়ে হাঁটতো, অর্থাৎ দুয়ে দুয়ে চার করতে তার বেশি সময় লাগে না। তাই সে নাটাকে খুঁজতে থাকে। সেভাবে সবিতাই হয়তো নাটা, যে অমলদের নামে পুলিশকে খবর দিয়েছিল। তাই সে রাতের বেলা ড্রাকুলা সেজে সবিতার বাড়ি যায়। তো দেখা যায় সবিতা তখন নতুন ভাড়াটিয়ার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে ঘরে ফিরছিল। ঠিক তখনই রক্তিম তার উপর আক্রমণ করতে যায়, কিন্তু এর পরও সে হঠাৎ করেই থেমে যায়, কারণ ডক্টর কুমার বলেছিল ড্রাকুলা একটা কাল্পনিক চরিত্র বা পৌরাণিক গল্প ছাড়া আর কিছুই নয়। আর মঞ্জুরি, অমল, কাটু, নাটা এই সবকিছুই তার মনের কল্পনা। এই সবকিছু ভেবে সে সবিতাকে না মেরে সেখান থেকে দৌড়ে চলে যায়। সে রাস্তায় উন্মাদের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে, আর এভাবেই সে তার মানসিক শান্তি খুঁজছিল। এরপর সে ছুটতে ছুটতে সেই বাড়িটিতে যায়, যেটাকে সে মঞ্জুরির বাড়ি বলেছিল, কিন্তু এর আগে সে ওই বাড়ির ঠিকানা ডাক্তারদের বলতে পারেনি। পরের দিন সবিতা রক্তিমের ফেলে যাওয়া বইপত্রগুলো বিক্রি করে দেয়। তখন সে সেখানে ড্রাকুলা, নকশালদের কথা, চিলেকোঠার সেপাই সহ আরো অনেকগুলো বই দেখে। হয়তো এই সব পড়ে পড়ে রক্তিমের মাথায় বেশ কিছু কল্পনার জগৎ সৃষ্টি হয়েছিল। যাই হোক, এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ডাক্তার দিয়া রক্তিমকে বলে তার মতে চারু মজুমদার মঞ্জুরির বাড়ির চিলেকোঠায় মারা গেছে 1971 সালে, কিন্তু আসলে সে মারা গেছে 1972 সালে। আর সে যে বইয়ের কথা বলছে যা অমল পড়তো, তা তো 1982 সালে পাবলিশ হয়েছে। তাহলে তখন অমল সেগুলো কিভাবে পড়েছে? আর সে ভুবনকে কেন কামড়ে দিয়েছে? রক্তিম বলে সে কাটু। সে আরো বলে ভুবন তাকে অমল বলে ডেকেছে, অর্থাৎ সেও জানতো রক্তিম অমল। তখন
তখন দিয়া জানায় সে হাসপাতালে যাওয়ার অনেক আগেই ভুবন মারা গেছে, কিন্তু সে হাসপাতালে গিয়ে ভুবনের সাথে কথা বলা, তার মৃত্যু দেখা, এই সবকিছুই ছিল তার কল্পনা। অর্থাৎ সে যত কিছু দেখে এসেছে সে সবকিছু নিয়ে সে কল্পনা করে। নায়িকার পুরনো মডেলের গাড়ি চালানো দেখে সে সেটাকে কল্পনা করে নিয়েছে মঞ্জুরির বাড়ির সামনে পড়ে থাকা নষ্ট গাড়ি। কাটুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে দেখার কারণ হলো সেদিন স্কুলে তার কলিগরা এই নিয়ে আলোচনা করছিল। রক্তিম বলে, তাহলে মঞ্জুরি যে তাকে সেদিন বাঁশি দিয়েছিল? দিয়া বলে, সেই বাঁশিটাও সে কোথাও না কোথাও দেখে কল্পনা করেছে। আসলে বাংলা ক্লাসে সে বাঁশি নিয়ে পড়িয়েছিল। রক্তিম তখন মঞ্জুরির গলায় সিগারেটের ছ্যাঁকার কথা বলে, কিন্তু এটাও সে শুটিং এর সময় হিরোইনের গলায় থাকা জন্মদাগ দেখে কল্পনা করেছিল। রক্তিম তখন অমলদের উপর হওয়া অত্যাচারের কথা বলে এবং সেই চিলেকোঠা ঘরের কথাও বলে। আসলে সেটা ভুবনের বাড়ির চিলেকোঠার ঘর ছিল, আর সে যে টিয়ার গ্যাস, বরফ এসব কল্পনা করেছিল সেগুলো আসলে মশা মারার গ্যাস এবং বালিশের তুলা ছিল। আর সে যে বাড়িটির দিকে তাকিয়ে থাকতো সেটাকেই সে কল্পনায় মঞ্জুরির বাড়ি ভাবত। আর বাকি রইল মঞ্জুরিকে কল্পনা করা। সে ভাবত মঞ্জুরি বিধবা নারী, কিন্তু আসলে সবিতা ছিল একজন বিধবা। তার আগের ঘরের সন্তান বুলটি সমেত ভুবন তাকে বিয়ে করেছিল, আর এজন্যই সে বুলটিকে পছন্দ করত না। আর এই সবকিছু ভাবতে ভাবতে রক্তিম মঞ্জুরির কথা ভাবত, যে তার কল্পনায় একজন বিধবা নারী ছিল যাকে কাটু বিরক্ত করত। অর্থাৎ সে ভুবনের যুবক বয়সের ছবি দেখে এবং সবিতাকে বিয়ে করতে দেখে এই সব কিছু কল্পনা করত। এরপরই দৃশ্য চলে যায় সকালবেলা। রক্তিমের সেই বৃদ্ধ লোকটির ডাকে ঘুম ভাঙে, যে অমলের নামে সেদিন স্কুলের সামনে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিল। লোকটি এখানে নিজেকেই অমল বলে পরিচয় দেয়। এটা শুনে তো রক্তিম হাঁ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে সেদিনকার কথা ভাবতে থাকে, যেদিন এই লোকটি তাকে অমল এবং মঞ্জুরির গল্প বলেছিল, কিন্তু সে গল্প সত্যি ছিল না। ইতিহাসে যা লেখা আছে সেসব সত্যি নয়। তাই অমল নিজেই তার সত্যিকারের গল্প রক্তিমকে এবার বলতে থাকে। সে নকশাল বাহিনীতে যোগদান করার পর সে এবং মঞ্জুরি পুলিশের হাতে ধরা পড়ে যায়। তখন অমল ভয়ে এবং অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশকে তার বাকি সাথীদের কথা বলে দেয়, যে জন্য অফিসার তার সাথীদেরকেও ধরে ফেলে এবং হত্যা করে, যে জন্য সে নিজেকে দেশদ্রোহী ভাবতে থাকে। তাই সে কলকাতা ছেড়েই চলে যায়। কিন্তু মঞ্জুরিকে সে আর কখনো খুঁজে পায়নি। অনেক বছর পর সে যখন জানতে পারে নকশালে শহীদদের স্মৃতিতে স্মৃতিসৌধ তৈরি হয়েছে, তখন সে কলকাতা ফিরে আসে। আর সে রোজ এই বাড়িতে আসে যদি মঞ্জুরি ফিরে আসে কখনো সেই আশায়। আর তার বিশ্বাস মঞ্জুরি একদিন না একদিন ঠিকই ফিরে আসবে। আর এই গল্প শুনে রক্তিম হাঁ হয়ে যায়। অমল তখন তাকে জিজ্ঞেস করে সে মঞ্জুরির বাড়ির ঠিকানা কিভাবে পেয়েছে। সে তো তাকে এই বাড়ির কথা কখনো বলেনি। তখন রক্তিম বলে সে নিজেও জানে না সে এখানে কিভাবে এসেছে। এই বলেই সে ছুটে এই বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রক্তিম ডক্টর দিয়াকে নিয়ে মঞ্জুরির বাড়ির সামনে আসে এবং সে দিয়াকে বলে সে অমল নয়, অমল তো অন্য কেউ, সে রক্তিম। যেই কথা শুনে ডাক্তার বলে এতদিনে তাহলে সে সবকিছু বুঝতে পেরেছে। ডাক্তার আরো বলে এই গল্পে যখন সে জেনেছে সে অমল নয়, তাহলে সে কে এই গল্পে? তার কি এই গল্পে কোনো চরিত্র নেই? এই বলে ডাক্তার চলে যায়। আর রক্তিম বাড়ির ভেতর প্রবেশ করে, আর সেখানে এসে মঞ্জুরি আর তার স্বামীর ছবি দেখতে পায়, যেখানে মঞ্জুরি দেখতে সত্যি সত্যি তার কল্পনার মতো। কিন্তু সে তো কখনো মঞ্জুরিকে দেখেইনি। তাহলে তার কল্পনার মঞ্জুরির সাথে বাস্তব জীবনের মঞ্জুরি কিভাবে একই দেখতে হয়ে গেল? এই রহস্য উন্মোচনের জন্য আমাদেরকে মঞ্জুরির সাথে সাথে তার স্বামীরও একটা ছবি দেখানো হয়, যেটা আর কেউ নয়, রক্তিম ছিল। অর্থাৎ মঞ্জুরির স্বামী সম্পূর্ণ রক্তিমের মতোই দেখতে ছিল। তাহলে কি এটা তার পুনর্জন্ম? সত্যিই কি সে আবার জন্ম নিয়েছে? আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই গল্পটি শেষ হয়ে যায়। গল্পের শেষে রক্তিম আমাদের বলে সে জানে না এই গল্প সত্যি নাকি মিথ্যা। সে কল্পনা করছে নাকি তার পুনর্জন্ম হয়েছে স্মৃতিগুলোকে আবারও বাঁচিয়ে তোলার জন্য। আপনাদের কি মনে হয়, এটা কি সত্যি রক্তিমের পুনর্জন্ম নাকি সবই তার মানসিক সমস্যা? আমার তো মনে হয় রক্তিম এখনো পুরোপুরি সুস্থ হয়নি। হয়তো তার মানসিক সমস্যার জন্যই সে আবারও একটা নতুন চরিত্র খুঁজে নিয়েছে। কারণ ডাক্তার চলে যাওয়ার আগে তাকে বলেছিল এই গল্পে তো আপনি অমল নন, তাহলে এই গল্পে আপনার কি কোনোই চরিত্র নেই? এই কথার কারণেই হয়তো রক্তিম আবারও নিজের মতো কল্পনা করতে শুরু করে দিয়েছে, আর এই গল্পে নিজের একটা নতুন চরিত্র খুঁজে নিয়েছে। এটা একান্তই আমার ধারণা। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।